নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি পারেন আমাদের সদস্যপদ নেবেন। সদস্যপদ নেওয়া মানে অনুষ্ঠান বেশি করে দেখা বা অনুষ্ঠান দেখতে কোনো অসুবিধা হওয়া নয়। যারা সদস্যপদ নেবেন না তারাও দেখতে পাবেন। সদস্যপদ দিলে আমাদের একটু সুবিধা হয়। আর আমরা চেষ্টা করছি সদস্যদের জন্য কেবলমাত্র একাধটা অনুষ্ঠান করার। এই হলো গিয়ে আমাদের ঘোষণা। আজকে রাত্রিবেলায় আমরা আমাদের জিরো আওয়ার আছে এবং অত্যন্ত ভালো তিনজন সাংবাদিক তারা আছেন: শুভাশিস মৈত্র, আশিস চট্টোপাধ্যায়, জয়ন্ত চৌধুরী। এবং আলোচনা হচ্ছে 21শে জুলাই তুমি কার। আমরা এই আলোচনা করব রাত 9টার সময়। আপনারা আসুন, আপনারা আপনাদের মতামত দিন। শুরু করছি আজকের মতামত, এবং আজকের শীর্ষক দলবদল, জোট বদল, গণতান্ত্রিক শ্রাদ্ধ। আপনি যাকে ভোট দিয়েছিলেন, যে কারণে ভোট দিয়েছিলেন, যা বলে আপনার প্রার্থী ভোট চেয়েছিল, যে দলের হয়ে চেয়েছিল, যে প্রতীক চিহ্নে ভোট দিয়েছিলেন, সেগুলো একেবারে ফালতু, মূল্যহীন। বিশ্বের সর্ববৃহত্তম গণতন্ত্রের মহোৎসব নির্বাচন আজ এক তামাশা ছাড়া কিছুই নয়। একটা ইডি হানা, একটা ইডির নোটিশ, একটা পদের লোভ, একটা রক্ষা কবচ, সে সব মূল্যবোধকে খাসির মতো জবাই করে বা ঝটকায় কেটে বিরিয়ানি করে খেয়ে ফেলছে। আপনার চোখের সামনে আপনার গণতন্ত্র চলে যাচ্ছে কোমায় বা হাইবারনেশনে, শীত ঘুমে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো এক শুধরে নেবার রক্ষা কবচ। আপনাকে 5 বছরের জন্য নির্বাচিত করে পাঠিয়েছি, আপনি কাজ না করলে অন্য কাউকে দিয়ে সে কাজ করাবো, সেই দায়িত্ব দেব। এই তো শুধরে নেওয়া, কারেকশন মেজার, যেটা অটোক্রেসিতে, ডিক্টেটরশিপে থাকে না। অর্থাৎ তাকে আমি সরাতে পারি না, এখানে আমি সরাতে পারি, শুধরে দিতে পারি। কিন্তু এখন যা হচ্ছে তাতে নির্বাচনের ভূমিকাটা ঠিক কোথায়? আসুন আজ গণতন্ত্র নিয়ে একটু খেলা করা যাক। আসুন আজ গণতন্ত্র নিয়ে একটু আলোচনা করা যাক। গণতন্ত্রের পাশ্চাত্য ধারণা জন্ম নেবার বহু আগে আমাদের দেশের ষোড়শ জনপদে কেবল গণতন্ত্র নয়, যাকে বলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, তা ছিল। অবশ্যই তা ছিল দেশের উচ্চবর্ণের মধ্যে সীমিত, কিন্তু ছিল। তার বহু পরে পাশ্চাত্যে গণতন্ত্রের ধারণাগুলো বিকশিত হয়। শেষমেশ আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপলের পরিভাষাতে এসে দাঁড়ায়। গণতন্ত্র এক সামাজিক রাজনৈতিক ব্যবস্থা হলেও তা ইউরোপ, আমেরিকা, বিশ্বজুড়ে কেবল রাজনৈতিক রূপ নিয়ে থেকে গেছে। মানে রাজনৈতিক অধিকারের গণতান্ত্রিকরণ। আপনি ভোট দেবেন, নির্বাচিত সরকার আপনার জন্য কাজ করবে। এমন হতেই পারে যে আপনি যাকে ভোট দিলেন তিনি জিতলেন না, তাতে কি? সংখ্যাগরিষ্ঠ দল বা গোষ্ঠীর নেতা দেশ শাসন করবে, এটাই গণতন্ত্রের চলতি ধারণা। তা হোক, এই গণতন্ত্রটুকু হেলাফেলা করার নয়। এই গণতান্ত্রিক অধিকারের লড়াইটাও জরুরি, যতই সীমিত হোক না কেন। গণতান্ত্রিক অধিকার বজায় রাখাটাও প্রাথমিক কাজের মধ্যেই পড়ে। ফলে যে গণতন্ত্র মানুষকে চাকরির অধিকার দেয় না, যে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষকে অভুক্ত রেখে দেয়, যে গণতন্ত্রে গরিব আরো গরিব হয়, বড়লোক আরো ধনী, সেই রাষ্ট্র সরকার যদি অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিতে চায়, তাহলে লড়াই হবে বই কি। জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে লড়াই হয়েছে, সংবাদপত্র স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে লড়াই হয়েছে। তেমনই এক লড়াই যা মানুষ লড়ে, এটা জেনেও যে এর সঙ্গে দৈনন্দিন পেট ভরানো, রুটি কাপড়া মাখানোর সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু গণতন্ত্র বড্ড দামি, বড্ড মূল্যবান। আর তা নিয়েই আজকের আলোচনা। আসুন দেখি এই গণতন্ত্র বজায় রাখতে আমাদের, মানে আম আদমির কত খরচ হয়। মাথায় রাখবেন, গণতন্ত্র বজায় রাখার খরচ কিন্তু ভীষণ গণতান্ত্রিক। মানে তার জন্য আপনি যত দেন আর মিস্টার আম্বানি বা মিস্টার আদানি যত দেন, তার মধ্যে কোনো ফারাক নেই। গণতন্ত্র বজায় রাখতে প্রথম খরচ নির্বাচনের। তার হিসেবটা দেখুন। 1952-তে আমাদের দেশের প্রথম নির্বাচনের জন্য খরচ হয়েছিল 10.45 কোটি টাকা। মানে ওই 10.5 কোটি টাকার মতন একটা। তখনকার জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু 60 পয়সা। 57-তে খরচ কমে দাঁড়িয়েছিল
5.9 কোটি, ওই ব্যালট বাক্স ইত্যাদি তৈরি হয়ে গিয়েছিল, যার জন্য খরচাটা কমে যায়। মাথাপিছু 30 পয়সা। 62-তে 7 কোটি টাকা, 7.32 কোটি টাকা, মাথাপিছু আবার সেই 30 পয়সা। নেহরু মারা গেছেন 67-তে, ভোট আবার 67-তে ভোট হয়েছে, নেহরু মারা গেছেন তার আগেই 10 কোটি টাকা, 10.8 কোটি টাকা খরচ হয়েছে। এবারে মাথাপিছু 40 পয়সা। এইবার 71 ইন্দিরা গান্ধী নব কংগ্রেস, মোট খরচ 11.61 কোটি টাকা, মাথাপিছু ওই 40 পয়সা। 77-এ জনতা সরকার এলো, নির্বাচনের মোট খরচ 23.4 কোটি টাকা, মাথাপিছু 70 পয়সা। সরকার টিকলো না, 80-তে আবার নির্বাচন, 54.67 কোটি টাকা, মাথাপিছু খরচ বেড়ে দাঁড়ালো 1.5 টাকা। 84-85 নির্বাচন, 81.51 কোটি টাকা, মাথাপিছু 2 টাকা, অর্থাৎ খরচ বাড়ছে। 89-এর নির্বাচন, মোট খরচ 154.22 কোটি টাকা, মাথাপিছু খরচ 3.1 টাকা, মানে 3 টাকা 10 পয়সা। 91-92-এ মোট খরচ হলো 359 কোটি টাকা, মাথাপিছু খরচ 7 টাকা। 96-এর নির্বাচন 597 কোটি টাকা, মাথাপিছু খরচ 10 টাকা। 2 বছর পরে আবার ভোট, 98 সালে 98-এ নির্বাচনের খরচ হলো 666.22 কোটি টাকা, মাথাপিছু খরচ 11 টাকা। 1 বছর পরে আবার ভোট, 99-তে খরচ 947.68 কোটি টাকা, ভোটার সংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু 15 টাকা। 2004-এর নির্বাচন, 1113 কোটি টাকা, মাথাপিছু খরচ 17 টাকা। 2009-এর নির্বাচন, মোট খরচ হলো 846 কোটি টাকা, মাথাপিছু খরচ 12 টাকা। আগের নির্বাচনে একটু কম খরচ হয়েছিল। 2014-তে সেটা 1 লাফে বেড়ে দাঁড়ালো 3870 কোটি টাকা, 4 গুণ খরচ বাড়লো। 46 টাকা মাথাপিছু খরচ হলো। 2019-এ 6500 কোটি টাকা, মাথাপিছু খরচ 72 টাকা। আর 2024-এ খরচের বহর শুনলে চমকে উঠবেন না, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বলছে 1,35,000 কোটি টাকা, মানে 52 গণতন্ত্র প্রতিষ্ঠা করার খরচ মাথাপিছু 60 পয়সা। 2024 সালে সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে খরচ মাথাপিছু 1378 টাকা। হ্যাঁ, কম বেশি 98 লক্ষ ভোটারের জন্য খরচ হয়েছিল 1,35,000 কোটি টাকা, মানে কম বেশি 2300 গুণ বেড়েছে। অন্য হিসেবটা দেখুন, 48 সালে কলকাতার জুট মিলে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 26 টাকা। আজকের মূল্যের প্রেক্ষিতে, এটা এরকম নয়, আজকের মূল্যের প্রেক্ষিতে। কোথা থেকে পেলাম? অস্কার ওর্নাটি, শিকাগো প্রেস জার্নাল। সেখানে গবেষণাপত্র ওয়েজেস ইন ইন্ডিয়াতে লিখছে 1948-এ কলকাতার জুট মিলে মজুরদের কোনো নির্দিষ্ট বেতন ছিল না। 48-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি হলো এবং সেখানে ন্যূনতম মজুরি ধার্য করা হলো 26 টাকা। আজ বহু লড়াই, ধর্মঘট, আন্দোলনের ফলে জুট মিল ওয়ার্কারদের ন্যূনতম মজুরি হবে কম বেশি 500 টাকা, মানে 1948-এর 26 টাকা বেড়ে 500 টাকা, মানে মজুরি বাড়লো 19 গুণ। ওদিকে গণতন্ত্র বজায় রাখতে নির্বাচনের খরচ বেড়েছে 2300 গুণ। কি গণতান্ত্রিক, তাই না? তারপরে আপনি যাকে নির্বাচিত করলেন তিনি বছর 5-এর মধ্যে কোটিপতি হয়ে যাবেন। যতবার খুশি দল বদলাবেন, জোট বদলাবেন। আগের শীতকালীন সংসদে বসে, অধিবেশনে বসে বা বিধানসভার অধিবেশনে বসে যা যা বলেছেন ঠিক তার উল্টোটা তারপরের অধিবেশনে বলবেন, এবং এখানেই তো শেষ নয়। নির্বাচনের খরচ তো সরকারের, দলের খরচ। সেখানে অবশ্য আপনার মানে আম আদমির ভূমিকা বড্ড কম। টাকা আসছে, বড় বড় শিল্পপতিরা টাকা দিচ্ছে 100, 150, 300 কোটি টাকা করে। সেখানে কেবা আগে প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি। কারণ যত দেবেন তার 100 গুণ উসুল করে নেবেন। এবং এরকম ভাবার কোনো কারণই নেই যে শিল্পপতিরা কেবল যারা সরকারে আছেন তাদের, যারা জিতে ক্ষমতায় আসবেন তাদেরই টাকা দেবেন। তারা ব্যবসায়ী, সকলকে কিছু কিছু করে দেবেন। সব দলের সঙ্গেই তাদের সুসম্পর্ক। হ্যাঁ, টাকার পরিমাণ কমবে। কংগ্রেস জমানায় কংগ্রেস বেশি টাকা পেত, বিজেপি জমানায় বিজেপি। কিন্তু মোদিজির জমানা অন্য কথা বলে, তার চাল চলনি আলাদা। তিনি ন্যূনতম বিরোধিতাও পছন্দ করেন না। মনে রেখে দেন, তার জমানায় তার ঘনিষ্ঠ শিল্পপতিদের আঙুল ফুলে কলা গাছের গল্প তো সবাই জানে।
2019-এর নির্বাচনী প্রচারে খরচ হয়েছে 55,000 কোটি টাকা, 55,000 কোটি টাকা। এবারে 9,000 কোটি টাকা খরচ হয়েছিল তার মধ্যে এই প্রচারের মধ্যে 1998-এর নির্বাচনে। ওই 55,000 কোটি টাকার প্রায় অর্ধেক 27,000 কোটি টাকা খরচ করেছে বিজেপি। বাকিরা কেউ ধারে কাছে আসবে না। গণতন্ত্রের জন্য এই খরচের পাই পাই বুঝে নেবেন শিল্পপতিরা, কিন্তু এক জুট মিল শ্রমিক কোনো রকমের সংসার চালাতে হিমশিম খাবে। গণতন্ত্রের জয় হোক। আচ্ছা, নির্বাচন কি কেবল লোকসভাতেই হয়? রাজ্যে রাজ্যে নির্বাচন হয়, তারও খরচ আছে। কেবল লোকসভার নির্বাচন করাতেই 2024-এ সরকারের খরচ 1,35,000 কোটি টাকা। তাহলে 28টা রাজ্যের বিধানসভা নির্বাচনের কথাটা ভাবুন। খুব কনজারভেটিভ এস্টিমেট বলছে 15 লক্ষ কোটি টাকা। এবং মাথায় রাখুন, সারা দেশে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নির্বাচন হয়, তার খরচ আরো লক্ষ কোটি টাকা। কি ভাবছেন এখানেই শেষ? আরে দাঁড়ান মশাই, গণতন্ত্র অত্যন্ত মূল্যবান। আগেই বলেছি, এমপি আছে, এমএলএ আছে, কাউন্সিলর আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাদের মাইনে ভাতা কে দেবে? সেও তো সরকারের খরচ। 2015-তে কেবল লোকসভা সাংসদদের মাইনে দেবার খরচ ছিল 176 কোটি টাকা। 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 225 থেকে 235 কোটি টাকা। 543 জন সাংসদের মাইনে 225 কোটি টাকা ধরলে মাথা পিছু 28-29 লক্ষ টাকা। এটা কিন্তু মাইনে। তেনার প্লেন, ট্রেন, গাড়িতে চড়ার খরচ, হাসপাতাল, টেলিফোন, গ্যাস ইত্যাদির খরচ কিন্তু এতে ধরা নেই। এবং জেনে রাখুন, এসবের জন্য সাংসদ, এমপি সাহেবকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। কে এই আইন খুললো? কেন? সাংসদরাই। তারা বসে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যেহেতু দেশের জন্য কাজ করছেন, অতএব তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স 70,000 টাকা, অফিস এক্সপেন্স 60,000 টাকা, নিজের পরিবারের যাতায়াত, টেলিফোন, মেডিকেল এক্সপেন্সেস, গাড়ি কেনার জন্য ইন্টারেস্ট ফ্রি লোন 4 লাখ, গ্যাস, জল সব মিলিয়ে ধরলে তা 2.5-3 লাখ তো হবেই। এরপর দেশের প্রতিটা রাজ্যের এমএলএ আছেন, কাউন্সিলর, পঞ্চায়েত ইত্যাদির নির্বাচিত প্রতিনিধি, তাদের মাইনে, সুযোগ সুবিধে সব মিলিয়ে দেশের গণতন্ত্র বজায় রাখার জন্য যাদের নির্বাচিত করলেন, তাদের মাইনে আর সুযোগ সুবিধা দিতে খরচ হবে বছরে তা নয় করেও 4,000 কোটি টাকা। 5 বছরে 20,000 কোটি টাকা। এরপর হেরে গেলে ক্ষতি নেই, পেনশন আছে আজীবন, রেলের, প্লেনের টিকিট আছে, মেডিকেল ফ্যাসিলিটি আছে, ফোনের বিল আছে, এবং সবই ট্যাক্স ফ্রি। গণতন্ত্র কি ভীষণ দামি, তাই না? এরপরেও শুনলে অবাক হবেন যে এই এমপি বা এমএলএদের কেউ জেলে থাকলে, গ্রেপ্তার হলে, এমনকি দোষী সাব্যস্ত হলো, তার মাইনে বা পেনশন পেতেই থাকবেন তারা। হরিয়ানার চৌতালা বা বিহারের লালু প্রসাদ যাদব পেয়েছেন। সামান্য টাকাও তারা ছাড়েন না। এটাও গণতন্ত্রের মূল্য। এবং এত খরচের পরে 1952 সালে আমাদের সাধারণ নির্বাচনে শুনলে অবাক হবেন, স্লোগান ছিল আত্মনির্ভরশীল ভারত। হ্যাঁ, 2024-এ আমাদের নির্বাচনে যা নাকি আজকের মোদিজির স্লোগান আত্মনির্ভরশীল ভারত। 1971-এর নির্বাচনী স্লোগান ছিল গরিবি হটাও দেশ বাঁচাও। 2019-এর স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। সেই এক রুটি কাপড়া ওর মাকানের স্লোগান আজও উঠছে। আজও ভোটের আগে রাস্তায় পলেস্তারা পড়ে, নেতারা গাড়িতে করে আসেন, প্রতিশ্রুতি দেন, চাকরি, মাথার উপরে ছাদ, দুর্নীতিমুক্ত ভারত গড়ার। নির্বাচন শেষ হলে গণতন্ত্র পাশ ফিরে শোয়, গণতন্ত্র গড়াগড়ি খায়। এবার শেষ করার আগে মোদ্দা কথাটা বলি। এহেন গণতন্ত্রের মহাপীঠ, গণতন্ত্রের জাগ্রত মন্দিরের রিনোভেশন হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সংসদ ভবনে ঢোকার আলাদা সুরক্ষিত পথ হয়েছে। সাংসদদের জন্য আরো ঝাঁ চকচকে সংসদ ভবন গড়া হয়েছে। তার বরাত পেয়েছেন টাটারা 4 বছরের জন্য। মোট 35,000 কোটি টাকা। এবার গণতন্ত্র আরো অনেক শক্তপোক্ত হয়েছে বা হবে। অপেক্ষা করুন পরের নির্বাচনের জন্য। 2029-এর নির্বাচনে আবার শুনতে পাবেন সবকা সাথ সবকা বিকাশ, আত্মনির্ভরশীল ভারত, কিষানো কা খুশহালি, শ্রমিকদের মজুরি, এসব ঢাক আবার বাজবে। আম জনতা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে, যদি না এই বিচ্ছিন্ন রাষ্ট্র কাঠামোটার আমূল বদল হয়। আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক অধিকার চাই, বেঁচে থাকার সব সাধন আয়োজন সব চাই। কিন্তু চাইলেই কি আর পাওয়া যায়? যা পাইনি তার কথা বাদই দিলাম, যা পেয়েছি তা হলো এক নিখাদ তামাশা। নির্বাচনে আপনি যাকেই ভোট দিন, যা ভেবেই ভোট দিন, সংসদ বিধানসভায় ঢুকে সব হিসেব চোখের সামনে নির্লজ্জভাবে বদলে যাচ্ছে। আমরা গান্ধীজির 3 বাঁদরের মতো কিচ্ছু দেখছি না, কিচ্ছু শুনছি না, কিচ্ছু বলছি না। ভাবুন,
ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।